স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, আমাকে তোমরা একটু বলো যে ক্লাসেই হোক বা এমনি নিজেদের মধ্যেই হোক, এখন যা চলছে ভিডিও ক্লাসে, তোমাদের কোয়ান্টাম ফিজিক্স বা কোয়ান্টাম মেকানিক্স তোমরা কতদূর পড়েছো? ডেভিশন জার্মান অবধি হয়ে গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, তারা যেমন ভাবে তোমরা পড়েছো, আমি তোমাদের শুধুমাত্র কনসেপচুয়াল ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য কিছু কথাবার্তা ডিসকাস করবো, ঠিক আছে? কারণ ওকে। মডার্ন ফিজিক্স বলো বা কোয়ান্টাম মেকানিক্স বলো, it entirely depends on how you understand this thing. মানে এখানে কিন্তু অঙ্ক টঙ্ক ক্যালকুলেশনের চেয়েও ফিজিক্সটা খুব বেশি ইম্পর্টেন্ট। আর একবার যদি এটা আটকে থাকে, সারা জীবন আটকে থাকবে, কোনোদিন ক্লিয়ার হবে না। এবং একটা ফিজিক্সিস্ট যে ফিজিক্স অনার্স করছে, তার কাছে কোয়ান্টাম মেকানিক্স ক্লিয়ার না হওয়া মানে মানে তার খুব খারাপ অবস্থা আর কি জীবনে। সে কাউকে বলতেও পারবে না, কিন্তু কাউকে সারা জীবন কাটাতে হবে। আর একবার যদি ক্লিয়ার হয়ে যায়, তার মতো স্বচ্ছ জীবন আর কারোর থাকবে না। কথাটা বোঝা গেল কি বলছি? ভেরি ইম্পর্টেন্ট কথা কিন্তু বললাম, ঠিক আছে? হ্যাঁ স্যার। যে কথাগুলো বলবো রেকর্ডিংটাতে। আচ্ছা, আরেকটা কথা বলছি, আমি যেটা প্রবলেম ফেস করেছিলাম সেটা হচ্ছে এই রেকর্ডিং গুলো যখন তোমাদের অ্যাক্সেস দিয়েছিলাম না, কোনো কারণে আমি অ্যাক্সেস টু এভরিবডি করেছি। আমার মেল আইডির মধ্যে যেসব কন্ট্যাক্ট ছিল বিভিন্ন জায়গায়, আমার না কিছু বন্ধু বান্ধব সেগুলো পেয়ে যাচ্ছে আর কি, লিঙ্ক আপ গুলো। এটা ঠিক না, ওরা ওটাকে আবার ইউজ করছে। তা আমাকে যেটা করতে হলো সেটা হচ্ছে লিঙ্ক অ্যাক্সেসটাকে বন্ধ করতে হলো। তোমাদের যাদের যাদের ভিডিও গুলো দরকার, জাস্ট সেন্ড মি ইওর পার্সোনাল মেল আইডি, বা আমাকে শুধু রিকোয়েস্ট পাঠাবে ওখানে, ঠিক আছে? মেলে। আচ্ছা ঠিক আছে। আমাকে ফুল অ্যাক্সেস দিতে পারবো না, অসম্ভব এই মোমেন্টে, কারণ অন্যভাবে এটা অ্যাক্সেস ইউজ করছে সবাই। যাই হোক, এনিওয়ে, হ্যাঁ, কোনো গুরুত্বপূর্ণ না হলে পরে ওইভাবে ইউজ করাটা খুব ঠিক না। আমাকে না বলেও ইউজ করছে। যাই হোক, দেখো, ক্লাসের মতো করে ক্লাসটা হবে, মানে যেটা স্যাররা করিয়েছেন, তুমি তোমার ব্যাকগ্রাউন্ডটা ভালো করে স্ট্রং করো। তুমি যখন ম্যাথমেটিক্যাল মেথডস একটু পড়েছিলে আগের সেমিস্টারে, আগের সেমে কি, যেখানে তোমাদের ওই লাগরাঞ্জিয়ান হ্যামিল্টনিয়ান ছিল, পড়েছিলে? এটা কোন সেমে ছিল? হ্যাঁ আগের সেমে ছিল। আচ্ছা, আগের সেমে ছিল। ওকে। আমার কাছে ক্লাসিক্যাল এই জিনিসটা 1900 সাল অব্দি সব লোকজন বিশ্বাস করত, 1900 অব্দি। যত সারা ইউনিভার্স, সারা পৃথিবী জুড়ে প্রত্যেকে ক্লাসিক্যাল ফিজিক্সের উপর ভরসা ছিল। এই ক্লাসিক্যাল ফিজিক্স গুলো কারা তৈরি করেছিল? যার মধ্যে সবচেয়ে প্রথমে নাম বলতে পারি নিউটন, তারপরে লাগরাঞ্জ, তারপরে হ্যামিল্টন, আরো আছে জ্যাকোবি, পয়জন, অয়েলার। এরা কেউই ছিল না ফিজিসিস্ট, এরা প্রত্যেকে ছিল অঙ্ক, সবাই অঙ্ক করতো। আর অঙ্ক করতে করতে ওইসব জিনিসপত্রগুলো একটু বের করে ফেলেছিল। কেন এই গাছ থেকে আপেল পড়ছে, কেন এই গ্রহটা ঘুরবে সূর্যের চারিদিকে, ঠিক আছে? অঙ্ক করতে করতে মাঝে মাঝে এগুলো ভাবতো আর এইসব এক্সপ্লেনেশন গুলো দিত। যাই হোক, এই যত এক্সপ্লেনেশন ছিল না কেন, ফর অরবাইটিং মোশন বলো, ফ্রি ফলিং বডি বলো, বা মুভমেন্ট অফ এ বাস, ট্রাম, ট্রাক, এই সবগুলোই কিন্তু আমরা নিউটনিয়ান ফিজিক্স বা ক্লাসিক্যাল মেকানিক্স, সবাই না, আমরা এই লাগরাঞ্জ হ্যামিল্টন থাকলেও প্রত্যেকে না নিউটনের কথাটাই প্রথমে বলে, কারণ সবার আগে নিউটনই এসেছিল তো, এই জন্য। হ্যাঁ, আর একটা কথা মনে রাখবে কিন্তু, এগুলো গল্প করার জন্য শুধু নয়, নিউটন কিন্তু খুব জমিদার বংশের লোক ছিল। হ্যাঁ, মানে জমিদার মানে একটা গ্রামের দিকে তুমি দেখবে যে বেশ পয়সা করি আলা লোক, তাকে আমরা একটু ভয় ভত্র পেতাম, তাই না? যে খুব ক্ষমতা, এ হয়তো বাড়িঘর ভেঙে দিতে পারে এসে, যেসব সিনেমা আমরা দেখি আর কি। খুব সহজ ভাবে মজা করে সাবজেক্টটা পড়ো, এত কঠিন করে ভাবতে হবে না, ঠিক আছে? নিউটন ছিল ওই রকম টাইপের লোক, তার খুব প্রভাব প্রতিপত্তি, কেউ ওকে ভয় পেত সবাই। এনিওয়ে, আমার বেসিক নিউটন লটা কি ছিল একটু খাতায় লিখে ফেলো তো দেখি সবাই। নিশ্চয়ই এটা মনে আছে, ঠিক আছে? এই লটা ছোটবেলায় প্রচুর বার লিখেছো। মাস ইনটু অ্যাক্সেলারেশন ইকুয়াল টু all the externally applied force. ইন্টারনালি কোনো ফোর্স থাকবে না, কারণ আমরা নিউটন থার্ড ল জানি যে অ্যাকশন রিঅ্যাকশন নিজেদের কাটাকুটি করে দেয়, তাই না? এইবার ভালো করে বোঝো কিন্তু, ডিপ ফিজিক্স এগুলো। ওই 5টা অঙ্ক করলাম আর সেমিস্টার পরীক্ষা দিতে গেলাম, কিচ্ছু থাকবে না জীবনে। ইন্টারভিউ বোর্ডে বসবে, এগুলোই জিজ্ঞেস করবে, তখন কিছু বলতে পারবে না, একদম অপমান করে তাড়িয়ে দেবে, ঠিক আছে?
সিরিয়াস কথা বলছি, একদম মন দিয়ে বোঝো। যেহেতু আমাদের হাতে অনেকটা টাইম আছে, তাই এগুলো ডিসকাস করা একটু দরকার, শিখে নাও একটু ভালো করে। ভালো হয়েছে একদিকে। এটা কি ধরনের ইকুয়েশন? সেকেন্ড অর্ডার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, ঠিক আছে? না বুঝতে পারলেই বলবে। যদি এটাকে সলভ করতে চাই, তাহলে সলিউশনে আমরা কি পাবো? আমরা একটা পার্টিকেল নিয়ে কিন্তু করছি, হ্যাঁ? আর পার্টিকেলটাকে আমরা কিন্তু ধরে নিই পয়েন্ট পার্টিকেল। এটা কিন্তু নিউটন সব যা যা ধরে নেওয়া সব নিউটন সাহেব আমাদের বলে গেছিল। এগুলো আমরা কিচ্ছু বলছি না, সব নিউটনের কথাবার্তাগুলোই বলছি। আমরা এখনো নিউটনের মধ্যেই ঢুকে আছি, খুব একটা বেরোনো যায় না নিউটন থেকে। নিউটন মারাত্মকভাবে আমাদের অ্যাবসর্ব করে রেখেছে। আচ্ছা, কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে যে হোয়াট ডু ইউ মিন বাই পয়েন্ট পার্টিকেল, কি বলবে? কেউ বলতে পারবে? ইউনিট মাস এর কোন পার্টিকেল যদি ইউনিট এরিয়ার মধ্যে থাকে, এটা একটু মনে রাখবে, আমি শর্ট করে বলে দিই। দেখো, পার্টিকেল মানে কিন্তু আমি, তুমি, আমরা কতগুলো পার্টিকেল, ঠিক আছে? মানে আমাদেরকে ভাবতে পারো অনেকগুলো পয়েন্ট পার্টিকেল দিয়ে তৈরি, বা অনেক সময় এটাও ধরে নেওয়া হয় যে আমরা একটা সিঙ্গেল পয়েন্ট পার্টিকেল। কেন? কারণ নিউটন এটা বলে গেছিল যে তুমি যে কোনো পার্টিকেলকে কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে, যেখানে এক্স ওয়াই জেড আছে, ধরো এখানে আমার এক্স ওয়াই জেড আছে, তুমি একটা পয়েন্ট দিয়ে তার লোকেশনটাকে তুমি বলতে পারো, তাই না? যে আমি এখানে দাঁড়িয়ে আছি, এক্স ওয়াই জেড। এই যে আর ভেক্টরটাকে লিখলাম, এটাও তো ফাংশন কার এক্স ওয়াই জেড এর। তার মানে যে কোনো পার্টিকেল, যে কোনো সিস্টেম, তাকে যদি আমি একটা পয়েন্ট দিয়ে কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে রিপ্রেজেন্ট করতে পারি, ইরেসপেক্টিভ অফ ইটস ডাইমেনশন, সে যত বড়ই হোক না কেন। একটা বাসকেও কিন্তু আমি এই পয়েন্টে বসিয়ে দিতে পারি, আমার সব পয়েন্ট দরকার নেই, ওই পয়েন্ট ধরেই চলবে। বাসটা সরে যাচ্ছে, তাহলে ওই সার্টেন পয়েন্টটাও সরবে। ধরো বাসটা অনেক বড় আছে, একটা বাস এত বড়, তুমি এই পয়েন্টটা নিয়ে বাসটার কোঅর্ডিনেট বলছো, বাসটা যখন এখানে চলে গেল, তাহলে কোঅর্ডিনেটটা এখান থেকে এখানে গেল বলতে পারি। আমার রেফারেন্স পয়েন্টটাই হচ্ছে এটা, তাহলে এটা সরছে বলতে পারি, পুরো বাসটার কথা না হবে, তাই না? তার মানে আমি যে কোনো বডি হোক, সে যত বড়ই হোক না কেন, তাকে আমি একটা সিম্পল পয়েন্ট দিয়ে যদি কোঅর্ডিনেট সিস্টেমে রিপ্রেজেন্ট করতে পারি, তাকে আমি বলবো পয়েন্ট পার্টিকেল। মনে রাখবে, তারা কিন্তু কোনো পয়েন্ট দেখতে না, তাকে রিপ্রেজেন্ট করছি পয়েন্ট দিয়ে। এই লাইনগুলো শুধু একটু একটু করে লিখে নিই, পয়েন্ট পার্টিকেল। সেকেন্ড, ইউক্লিডিয়ান স্পেস। ইউক্লিডের নাম শুনেছো সবাই? ইউক্লিড, ছোটবেলায় জ্যামিতি পড়োনি? প্লেটো, ইউক্লিড, কঠিন কথাবার্তা না, মনে রাখতে হবে। নিউটনস ল বা ক্লাসিক্যাল ফিজিক্স, সেখানে আমি অ্যাপ্লাই করতে পারি। যে জায়গাটাকে আমি বলবো ইউক্লিডিয়ান স্পেস, কথাটার মানে কি? একদম কঠিন না, সহজ করে বলছি। অর্থাৎ যে জায়গাতে, যে স্পেসের মধ্যে ইউক্লিডের জ্যামিতিক উপপাদ্যগুলো, ইউক্লিডের যে জ্যামিতিক জিওমেট্রিক্যাল যে থিওরেম গুলো আছে, সেগুলো তুমি অ্যাপ্লাই করতে পারো। জ্যামিতিক থিওরেম বলতে যেমন 3টে কোণের সমষ্টি কত হয় ত্রিভুজের? কত? 180 ডিগ্রি। এবার তুই ভাব যে এই বোর্ডটার মধ্যে একটা ট্রায়াঙ্গেল আঁকলি, আর একটা ফুটবলের উপর তার উপর একটা ট্রায়াঙ্গেল আঁকলি। বোর্ডের মধ্যে আঁকা ট্রায়াঙ্গেল আর ফুটবলের উপর একটা আঁকা ট্রায়াঙ্গেল, দুটোর মধ্যে কি ওই ট্রায়াঙ্গেল গুলো সামেশন 180 ডিগ্রি হবে? ভেবে দেখিস তো, হবে না। ফুটবলের উপর যে ট্রায়াঙ্গেল রেখেছিস কোনোদিন হবে না, 180 থেকে বেশি বা কম হবে। এই জন্য ফুটবলের উপরে সারফেসটাকে তুই বলতে পারবি না ইউক্লিডিয়ান সারফেস, কারণ ওখানে জ্যামিতিক যে উপপাদ্যটা প্রমাণ করা গেল না, ওইখানে নিউটনস লকে অ্যাপ্লাই করা যাবে না। ওইখানে নিউটনস লটাকে কোনোভাবে অ্যাপ্লাই করা যাবে না। দুটো জিনিস পাওয়া গেল যে কোন কোন ক্ষেত্রে নিউটনস লটা অ্যাপ্লাই হবে। 3 নম্বর, এইটা সবচেয়ে আসল, মন দিয়ে এই জায়গাটা দেখো। ওই ইকুয়েশনটা দিকে ভালো করে তাকাও, এটা একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। যদি আমি সলভ করবো কি করে? বাই ইন্টিগ্রেশন। বনমিতা এসছে, 1 সেকেন্ড দাঁড়াও।
এটা কে দেখি রেড এমআই একটু দাঁড়া তো রেডমি এটা সৌভিক কে স্যার আমি স্যার সৌভিক সৌভিক ও সৌভিক আচ্ছা দেখ আমরা নিউটনস ল এর কিছু বেসিক অ্যাজাম্পশন ডিসকাস করছিলাম হ্যাঁ আচ্ছা বলো এটা একটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি সলভ করি কি করে সলভ করব সলভ করা মানে কি তোমাকে এখান থেকে এই আর Separation of- পেতে হবে সেপারেশন করে সেপারেশন অফ ভেরিয়েবলস সেপারেশন অফ ভেরিয়েবলস সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন অর্ডিনারিতে ভ্যারিয়েবল তো আছে একটা কি করে ওটা কেন করবো অর্ডিনারির মধ্যে কি করে তুই সেপারেশন ইউজ করবি ঠিকঠাক বল d2 আর dt2 ছিল এখান থেকে তুই পেতে চাইছিস আরটাকে কি করে পাবো ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন করবো ইন্টিগ্রেশন করব সোজা জিনিস সোজা ভাবে উত্তর দে সিম্পল হ্যাঁ ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন করবো যদি ইন্টিগ্রেশন করি কবার করতে হবে দুবার দুইবার তাহলে কটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আসবে দুটো আসবে দুটো দুটো মন দিয়ে দেখবি তাহলে একটাকে ধর c1 একটাকে ধর হচ্ছে c2 এবার তুই দেখ আমি মোটামুটি কিভাবে লিখতে পারি এটা করলে পরে c1t c2 সরি আর এই আটটা হয়ে গেল রাফলি একটা মাছ ছিল মাছ কাটাটা আমি ঢুকিয়ে দিচ্ছি ভেতরে কোন দিয়ে দেখি সেই জায়গাটা আমি এটাকে সরিয়ে দিচ্ছি বরং একটা ভেক্টর সাইন রাখছি না তুই এই জিনিসটাকে ভালো করে দেখ অর্ডার দিয়ে লিখলাম যদি দুবার ডিফারেন্সিয়েট করি প্রথমবার ইন্টিগ্রেট করলে পরে c1 পেলি একটা কনস্ট্যান্ট তখন ভেলোসিটি পাচ্ছিস আবার তুই ডিফারেন্সিয়েট করছিস তাহলে c1 ইনটু t চলে আসবে প্লাস আর একটা কনস্ট্যান্ট থাকবে c2 এই জায়গাটা বুঝতে পারলি কিনা বল আমি আর ফোর্স গুলোকে ঠিকঠাক করে লিখছি না আমি যা বোঝানোর জন্য বলছি এবার এইখানটা বুঝলি কিনা বল শুধু হ্যাঁ স্যার কেন c1 এর সঙ্গে t আসলো প্রথমবার করলে শুধু c1 আসবে ইন্টিগ্রেশনে একটা কনস্ট্যান্ট কিন্তু আবার যদি ইন্টিগ্রেশনটা করি তাহলে একটা t তোর সঙ্গেও থাকবে আর প্লাস ওই সেকেন্ড টাইম ইন্টিগ্রেশন করলে পরে আর একটা কনস্ট্যান্ট c2 আসবে ঠিক আছে এবার দেখো আমাকে একটু বুদ্ধি করে বলো what is the physical meaning of c1 and c2 what is the physical meaning of c1 and c2 ইকুয়েশন দেখে বলো ফিজিক্যাল মিনিং মানে তো বুঝতেই পারছো c1 আর c2 এর তাৎপর্যটা কি মানেটা কি দেখ তুই c1 টাকে কিভাবে পেয়েছিলি প্রথমবার ইন্টিগ্রেট করে ঠিক আছে স্যার স্লোপটা বল কিছু বলবি যে মানে জিওমেট্রিক্যাল মানে যে স্লোপটাকে পাওয়া যাবে ওটা মানে c1 c2 দিয়ে আমি ফিজিক্যাল কথা আমি তো অঙ্কের কথা না ফিজিক্যাল মানেটা জানতে চাইছি মানে ফিজিক্সের দিক দিয়ে c1 টা কি বোঝাচ্ছে ফিজিক্সের দিক দিয়ে c1 টা কি বোঝাচ্ছে দেখো তুমি যখন প্রথমবার ইন্টিগ্রেট করছো এই ইকুয়েশনটাকে নিউটনস সেকেন্ড ল ইকুয়েশনটাকে এটাকে নিউটনস লই বলি ইকুয়েশন তো একটাই আছে আমাদের হাতে ফার্স্ট টাইম ইন্টিগ্রেশন করলে c1 পাও ইয়েস ঠিক আছে তাহলে বাঁ দিকে তোমার কি থাকছে যখন প্রথমবার ইন্টিগ্রেশনটা করলাম dr dt dr dt মানে কি ভেলোসিটি এক্স্যাক্টলি ভেলোসিটি
ও yeah. আস্তে আস্তে ভেলোসিটি, ঠিক আছে? তো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ভেলোসিটি। ভেলোসিটি তাহলে বল দেখি C2 মানে কি হবে? ডিসপ্লেসমেন্ট ডিস্টেন্স ডিসপ্লেসমেন্ট হ্যাঁ, ডিসপ্লেসমেন্ট। কিন্তু খুব ভালো উত্তর দিয়েছিস। C1 তার মানে ভেলোসিটির সঙ্গে রিলেটেড, আর C2 হচ্ছে ডিসপ্লেসমেন্টের সঙ্গে রিলেটেড। কিন্তু এই ভেলোসিটি বা ডিসপ্লেসমেন্ট যে কোনো টাইমে তোকে যদি বলে কেউ C1 আর C2টাকে আমাকে অঙ্কের দিক দিয়ে বের করে দেখাও, কি করে বের করবো? তোমাকে তো বাউন্ডারি কন্ডিশন at দরকার। a certain time. হ্যাঁ, সার্টেন টাইমে ইউ নিড দ্য বাউন্ডারি কন্ডিশন, তাই তো? Yes sir. আমার ক্ষেত্রে বাউন্ডারি কন্ডিশন ইন নিউটনিয়ান কেস ইন ক্লাসিক্যাল ফিজিক্স তোমাকে বলে দিতে হবে এই যে T0 তে তার কি অবস্থাটা ছিল, এটা সবচেয়ে আসল কথা। T0 মানে কি, কোন সময়টা? T0 মানে কি? ইনিশিয়াল টাইম। ইনিশিয়াল তার মানে মন দিয়ে শুনবে এই কথাটা, you need the values of initial position and initial velocity so that you can get the value of the final position of the particle. বোঝা গেল কি বলছি? সবাই এটা কি ক্লিয়ার হয়েছে কথাটা আমি এটা বললাম? তুমি যতক্ষণ না C1 আর C2 পাচ্ছ এই কনস্ট্যান্ট দুটোকে, ততক্ষণ তুমি কিন্তু আরটাকে কমপ্লিট লিখতে পারবে না। এই r as a function of t মানে r as a function of t মানে কি? r as a function of t মানে হচ্ছে 5 মিনিট পর আরটা এখানে আছে, 6 মিনিট পর এখানে আছে, 7 মিনিট পর এখানে আছে। তার মানে তুমি ড্র করলে ইউ গেট সার্টেন কার্ভ, ধরো এটা r আর এটা t। r as a function of t মানে কিন্তু এই জিনিসটাই, তুমি ডিফারেন্ট ডিফারেন্ট টাইমে কি করছো, আর গুলোকে প্লট করছো, তারপরে সেই পয়েন্ট গুলোকে যোগ করে দিচ্ছ। এই যখন যোগ করলাম তাহলে একটা কার্ভ তুমি পাচ্ছ। ফিজিক্সের ল্যাঙ্গুয়েজে এই কার্ভটাকে কি বলা হয় জানো? এইটাকে বলা হবে হচ্ছে, সব জানো তোমরা, লোকাস। এটাকে বলা হয় লোকাস। ওই যে বাংলায় পড়তাম না সঞ্চার পথ। স্যার স্যার একটু মিস হয়ে গেল স্যার। হ্যাঁ, কি বলছিলাম, তোমার তো ফাইনালি দরকার r as a function of t। r মানে হচ্ছে পজিশনটা, হ্যাঁ ঠিক স্যার। আছে? হ্যাঁ হ্যাঁ কেন দরকার? কারণ তুমি বিভিন্ন বিভিন্ন সময়ে যে পার্টিকেলটা নিয়ে তুমি ডিসকাস করছো তার বিভিন্ন সময়ে তুমি পজিশনটা জানতে চাইছো। তার মানে t যখন 5 সেকেন্ড তুমি এখানে পয়েন্ট পেলে, t যখন 10 সেকেন্ড একটা পয়েন্ট পেলাম। এর মানে কি? এর মানে ওই পজিশন গুলোকে তুমি সবগুলোকে জয়েন করলে পরে একটা কার্ভ পাবে শেষ পর্যন্ত। হ্যাঁ সেই কার্ভটার কিন্তু নাম হচ্ছে লোকাস অঙ্কের ল্যাঙ্গুয়েজে, আর ফিজিক্সের ল্যাঙ্গুয়েজের নাম হচ্ছে ট্র্যাজেক্টরি। ট্র্যাজেক্টরি মানে পার্টিকেলটা কোন রাস্তা দিয়ে গেছে। বোঝা যাচ্ছে ঋত্বিক? হ্যাঁ স্যার। কিন্তু এই সব জানতে গেলে পরে সবচেয়ে ইম্পর্টেন্ট দুটো কোয়ান্টিটি কি, সেই C1 আর C2। সেটা যতক্ষণ না তুই জানছিস কি করে তুই আটটাকে পাবি, তাই না? ঠিক আছে। আর C1 আর C2 কি করে পাবো? এই তো বললাম, এই কন্ডিশন T0 তে তোমাকে জানতে হবে C1 মানে তুমি বলেছো যে ইনিশিয়াল ভেলোসিটিটা কত, আর C2 মানে তুমি বলেছো যে ইনিশিয়াল পজিশনটা কত। অর্থাৎ এইবার মেন কথাতে এসো, মন দিয়ে শুনো। আমি উল্টো ভাবে তাহলে এটাও বলতে পারি যে যদি কেউ কোনো একটা পার্টিকেলের, অবশ্যই পয়েন্ট পার্টিকেলের কথাই বলা হচ্ছে, নিউটন ফিজিক্স তাই বলছে, যদি কেউ কোনো একটা পয়েন্ট পার্টিকেলের ইনিশিয়াল পজিশন আর ইনিশিয়াল ভেলোসিটি জানে, যদি জানে, তার কাছে ইনফরমেশন থাকে, তাহলে by solving the Newton's law equation for that particle you can get যে পরের মুহূর্তে সেই পার্টিকেলটা কোথায় থাকবে। কি বললাম বোঝা গেল? অর্থাৎ তুমি টোটাল পার্টিকেলটা কোন রাস্তা দিয়ে গেছে, কোন পথ দিয়ে গেছে, তার মানে তুমি ট্র্যাজেক্টরিটা পুরোপুরি ডিফাইন করতে পারো। এই তিনটে কথা হচ্ছে। তাহলে এখানে আমি লাস্ট 3 নম্বর পয়েন্টে লিখবো
ডেফিনিট ট্র্যাজেক্টরি। নিউটনিয়ান মেকানিক্স বা ক্লাসিক্যাল মেকানিক্স বা মেকানিক্স মানে কি? স্টাডি অফ মোশন, তাই তো? Yes, sir. ক্লাসিক্যাল বলতে কিন্তু অ্যাকচুয়ালি বোঝায় ওই নিউটন বা আমরা যেগুলো নিয়ে ভাবতে ভালোবাসি বা দেখতে ভালোবাসি, বাড়ি, ঘর, ট্রাম, বাস, আপেল, হ্যাঁ, সূর্য, তারা, এই সবগুলো কিন্তু এই নিউটনিয়ান মেকানিক্সের আন্ডারে পড়বে। এবং করতে গেলে পরে এই তিনটে কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। তাদেরকে পয়েন্ট দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে, পুরো জায়গাটাকে হতে হবে ইউক্লিডিয়ান, আর শুধু তাই না, লাস্ট পয়েন্টটাও ইম্পর্টেন্ট, পুরো জিনিসটার যা ডাইনামিক্স বা মেকানিক্স তুমি ডিসকাস করছো তার ট্র্যাজেক্টরি তুমি যাতে ছবি আঁকতে পারো সেই রকম সিচুয়েশন তোমার হাতে থাকতে হবে। এই তিনটে যদি স্যাটিসফাই হয় তাহলে তুমি যে জিনিসটা পড়তে পারবে বাড়িতে বসে, তার নাম হলো, এই নামটাই মনে রাখবে, টপিকগুলো এখানে ইম্পর্টেন্ট, নন রিলেটিভিস্টিক ক্লাসিক্যাল মেকানিক্স। কি নাম বললাম? নন রিলেটিভিস্টিক ক্লাসিক্যাল মেকানিক্স। কারণ কি, যখন তুমি রিলেটিভিস্টিক ডোমেনে যাবে না, মনে করো খুব বেশি স্পিডে কেউ মুভ করছে, হ্যাঁ, তখন না এই জিনিসটা ভ্যালিড থাকে না, পয়েন্ট নাম্বার 2। ঠিক আছে? তখন এটা অনেক সময় ইনভ্যালিড হয়ে যায়। ওই জন্য আমি বললাম যে আমরা কিন্তু কোন জায়গাতে আছি, আমরা সবসময় এই জায়গাতেই থাকবো, আমরা এখান থেকে বের হবো না, এটা আমাদের থাকবেই নন রিলেটিভিস্টিক। আর একটা কারণও আছে, একটা কথা একটু বলি, আজকে সুযোগ পেয়েছি যখন, মন দিয়ে শুনিস। দেখ, রিলেটিভিটি কিন্তু দুটো ভাগ আছে, এটা জানিস তোরা? কি কি ভাগ আছে? একটা স্পেশাল আর একটা জেনারেল। জেনারেল। স্পেশালটার মধ্যে কিন্তু মেইনলি বলা আছে স্পিড নিয়ে, যে খুব হাই স্পিডে মুভ করছে, সেখানেও কিন্তু নিউটনস লকে অ্যাপ্লাই করা যায়। এটা কিন্তু আমি একটু গন্ডগোল করে ফেললাম বলে আসলাম, ওখানেও অ্যাপ্লাই করা যাবে। সেখানেও কিন্তু ইউক্লিডিয়ান স্পেস থাকবে, সেখানেও কিন্তু ইউক্লিডের সমস্ত জিনিসপত্র প্রুভ করা যাবে। আর একটা যে রিলেটিভিটি আছে যার নাম হচ্ছে জেনারেল থিওরি, এটাকে আমরা জিটিআর বলি, নট এসটিআর বাট জিটিআর। সেইটা কিন্তু ইউক্লিডিয়ান স্পেসে অ্যাপ্লাই করা যাবে না। এর মানে কি, মনে রাখবে ওখানে কিন্তু হাই স্পিডের কোনো ব্যাপার নেই। তাহলে কি আছে? পজিশন। কেমন? আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই, মন দিয়ে শুনিস। আজকে তোরা প্রত্যেকে তো নিজের ঘরের মধ্যে শুয়ে বসে আছিস কানে হেডফোন দিয়ে, হ্যাঁ, ওই মোমেন্টে ঘরটাকে তুই ভালো করে চোখ দিয়ে তাকা। সামনে একটা দেওয়াল আছে, হ্যাঁ, পাশে একটা চেয়ার আছে, টেবিল আছে, মেঝে আছে, ছাদ আছে, এটসেট্রা এটসেট্রা। হঠাৎ করে তোর বাড়ির কোনো লোক এক কাপ চা নিয়ে তোর ঘরে গিয়ে বললো, নে বাবা চাটা খা। মনে রাখবি, যে মোমেন্টে ওই যে মোমেন্টে উনি ঢুকছেন, চা না থাকলো, যে মোমেন্টে অন্য একটা জিনিস ঢুকছে তোর স্পেসের মধ্যে, ওই স্পেসের জিওমেট্রিটা পুরো চেঞ্জ হয়ে যাবে। ওই স্পেসের কি চেঞ্জ হবে? জিওমেট্রি চেঞ্জ হবে। শুধু এই কথাটা মাথায় রাখ, কি জিনিস জিজ্ঞেস করতে গেলে এটা নিয়ে আর একটা লেকচার 1-2 ঘন্টা চলে যাবে। ঠিক আছে? তার মানে এটা আরেকটু বলেন না। হ্যাঁ, আজকে তোমার ঘরের যা চেহারা, চেয়ার টেবিল গুলো যে অবস্থাতে আছে, চেয়ার টেবিল গুলোকে তুমি যদি একটু একটু সরিয়েও দাও, তুই সহজে একটা এক্সপেরিমেন্ট কর। মনে কর ঋত্বিক, তুই আর ধর অভিজিৎ দাঁড়িয়ে আছিস, দুটো একটা চাদরকে টান টান করে ধরে, আমি ছবিতে দেখাতে পারছি না, মানে এরকম একটা চাদর আছে, তুই টান টান করে ধরে রেখেছিস, একজন টানছে এদিকে, একজন একদম টান টান হয়ে আছে। এবার তুই একজন কি করলো, ফট করে মনে কর কোয়েলিয়া এসে কি করলো, একটা বলকে চাদরের মধ্যে ধপ করে ফেলে দিল, চাদরটা কি হবে? চাদরটা কুঁচকে নিচের দিকে নেমে আসবে। তার মানে তোমাকে এই কথাটার ফিজিক্যাল মানে হচ্ছে, এতক্ষণ যতক্ষণ তুমি বলটাকে ফেলোনি, তখন ওই সিস্টেমটার যেরকম চেহারা ছিল, যে মোমেন্টে বলটা আসলো সিস্টেমটার জিওমেট্রি গেল বিগড়ে। আর তুমি যে বলটাকে ফেলছো, বলটা কেন পড়ছে? গ্র্যাভিটির জন্যই তো, তাই না? সব তো গ্র্যাভিটি। আমি তুমি যা আছি সব গ্র্যাভিটির জন্য আছি। আর নিউটন সাহেব কিন্তু এটাই বলে গেছিল, আবার নিউটন কিন্তু ঘুরে ফিরে আসবে,
যে গ্র্যাভিটি মানে কি, গ্র্যাভিটি ইজ এ ফোর্স। হুম। আমরা ক্লাস 7-8 থেকে তাই পড়ে এসেছি। মহাকর্ষ বা অভিকর্ষ মানে একটা বল। আচ্ছা। এই প্রথম এক্সপেরিমেন্টটা করে দেখা গেল হ্যাঁ বল তো বটেই, কিন্তু গ্র্যাভিটি এমন একটা জিনিস আমি বলতে পারি যেটা লোকাল স্পেসকে চুরমার করে দিচ্ছে। অর্থাৎ অন্যদিকভাবে গ্র্যাভিটি এমন একটা জিনিস যে তার সারাউন্ডিং এর জিওমেট্রিটাকে চেঞ্জ করে দিতে পারে। এই ঘটনাটা চট করে বোঝা খুব মুশকিল। তুই বলবি যে আমি তো স্যার ঘরে বসে আছি, একজন কেউ ঢুকলো, কিন্তু চেঞ্জ হলো না। ওটা আমাদের দেখার ক্ষমতা নেই রে বাবা। ওই চেঞ্জ গুলো এত অল্প চেঞ্জ হয় যে আমাদের দেখার বা বোঝার ক্ষমতাই নেই। তাহলে মানে এটা খুব ফিলোসফিক্যাল কথা। দেখবি অনেকে অনেক সাধু মুনি ঋষিরা তপস্যা করে, তাই না, পাহাড়ে গুহাতে বসে বসে। শুনে কিন্তু হাসিস না, ইম্পর্টেন্ট কথা বলছি। তাদের মধ্যে কিন্তু এই শক্তিগুলো আস্তে আস্তে জন্মায় ওই ব্যাপারগুলো বোঝার। এবং এখানেও কিন্তু ওই মাস এনার্জি ইকুইভ্যালেন্স চলে আসবে, ইকুয়াল টু এমসি স্কয়ারের মতো। তুই সাধনা করতে করতে তোর শরীর থেকে যত মাস সরে ফেলবি, তখন তোর মধ্যে সেই ক্ষমতা জন্মাবে এই ছোট্ট ছোট জিনিসগুলোকে বোঝার। এত কঠিন জায়গায় যাস না, ভেরি ভেরি ফিলোসফিক্যাল ব্যাপার। আসলে এই ঘটনাগুলো হচ্ছে কোথায় জানিস তো? আমাদের এই পুরো মহাকাশের মধ্যে। সূর্য তারা ছিল, ফট করে আর একটা উল্কা বা ধূমকেতু চলে আসলো, জায়গাটা পুরো চেঞ্জ হয়ে গেল। যাই হোক, তাহলে স্যার জিওমেট্রিটা হ্যাঁ বল। জিওমেট্রিটা চেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে উইথ রেসপেক্ট টু দ্যাট পার্টিকেল হুইচ অ্যারাইভস, মানে পরে যে পার্টিকেল। তার মানে হ্যাঁ একদম ঠিকই। তার মানে গ্র্যাভিটি হচ্ছে, আমি গ্র্যাভিটিকে আর ফোর্স বলে কল্পনা করবো না, গ্র্যাভিটিকে ভাববো জিওমেট্রি, একটা জিওমেট্রি। আমাকে সবকিছুকে এবার জ্যামিতি ভাবে ভাবতে হবে, জ্যামিতি দিয়ে। আর বল দিয়ে নিউটনস ল অ্যাপ্লাই করে ভাববো না। এই জন্যে ওই যে বললাম না ইউক্লিডিয়ান স্পেস, এই জিনিসটা কিন্তু এই জিটিআর বা জেনারেল থিওরি অফ রিলেটিভিটির জন্য কিন্তু প্রযোজ্য না। সেখানে কিন্তু নিউটনস লকে অ্যাপ্লাই করা যাবে না, অন্যরকম অনেক কিছু ল পাওয়া লাগবে। যাক, ওই দিকে ঢুকবো না, গল্প করতে করতে প্রচুর সময় চলে যেতে পারে। বারবার একটা কথা বলছি যে ক্লাস, তাহলে মেকানিক্স মানে হচ্ছে, আবার বলছি, স্টাডি অফ মোশন। মনে রাখবে কি জিনিস? স্টাডি অফ মোশন। যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে, আমাকে বারবার অনেক ইন্টারভিউতে অনেক ভাইভাতে জিজ্ঞেস করা হয়েছে মেকানিক্স মানে কি রে, পারিনি প্রথমে, তারপর শিখেছি আস্তে আস্তে। ক্লাসিক্যাল মেকানিক্স মানে কি? স্টাডি অফ মোশন অফ, এবার আসল কথা, স্টাডি অফ মোশন অফ, এই রে খালি শেষ হয়ে যাচ্ছে। একটু কি বললাম, ক্লাসিক্যাল কথাটা অ্যাকচুয়াল মানে কি বোঝায়? আমি, তুমি, বাস, ট্রাম, আপেল, আম, পাখি, সূর্য, তারা, এগুলো তুমি সব চোখে দেখতে পাচ্ছ, তাই না? সাইজে এগুলো বড় বড়। সাইজে বড় যে জিনিসটা, তাকে আমরা কি বলি? ম্যাক্রোস্কোপিক। তার মানে মনে রাখতে হবে, ক্লাসিক্যাল মেকানিক্স মানে হচ্ছে স্টাডি অফ মোশন অফ ম্যাক্রোস্কোপিক বডি। স্টাডি অফ মোশন অফ ম্যাক্রোস্কোপিক বডি, এটা সবসময় মনে রাখবে। যেখানে কোন ল গুলো অ্যাপ্লাই করতে পারবো? বেসিক ল হচ্ছে নিউটনস ল, তারপর ল্যাগ্রাঞ্জ হ্যামিল্টন শেষে আসবে। কিন্তু সেটা অ্যাপ্লাই করতে গেলেও তোমার তিনটে কনসিডারেশন লাগবে। পয়েন্ট পার্টিকেল কল্পনা করতে হবে, মানে ম্যাক্রোস্কোপিক বডিটাকে তুমি পয়েন্ট দিয়ে রিপ্রেজেন্ট করবে। সেকেন্ড, পুরো জায়গাটাকে হতে হবে ইউক্লিডিয়ানের জিওমেট্রি, যাতে সেখানে অ্যাপ্লাই করা যায়, যেটা ব্রেক হয়ে যায় জিটিআর এর সময়। আর থার্ড পয়েন্টটা আমাদের বেশি ইম্পর্টেন্ট, কারণ আমরা পড়ছি কোয়ান্টাম মেকানিক্স। কিন্তু আমরা এই ফার্স্ট দুটো পয়েন্টকে নিয়ে খুব একটা না ভাবলেও থার্ড পয়েন্টটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। থার্ড পয়েন্টে কি ছিল? ডেফিনিট ট্র্যাজেক্টরি। ডেফিনিট ট্র্যাজেক্টরি এর মানে কি? যে ইনিশিয়াল জিনিসপত্র তুমি জানো, তাহলে ফাইনালটাও তুমি জানবে। অর্থাৎ এবার ভাব তোর কলেজের কথা, তোকে বললো তুই বিকেল 4টের সময় তো ল্যাব হয়ে গেছে, হ্যাঁ, তুই বিকেল 4টের সময় তুই পাসপোর্ট অফিসের সামনে আছিস আর দৌড়াচ্ছিস তখন, বা একটা গাড়ি আছে, ওখান থেকে একটা টোটো গাড়ি যাচ্ছে, টোটো গাড়িটা পজিশন আর ভেলোসিটি তুই কোনো একটা অরিজিনাল রেসপেক্ট জানিস। তখন তোকে বললো যে 3:30-র সময় টোটো গাড়িটা কোথায় থাকবে, তুই এই নিউটনস ল ক্যালকুলেশন করে পুরো বলে দিতে পারিস। এটা হচ্ছে বেসিক ব্যাপার। এইটাই প্রথম ধাক্কা খেলো লোকজনের কাছে 1900 সালের দিকে। 1905, 1910 সাল। এবং তখন লোকে বুঝলো অনেক জায়গা আছে
যেখানে তুমি এই ডেফিনেট ট্র্যাজেক্টরির কথা তুমি বলতেই পারো না। মানে ইনিশিয়াল তার সমস্ত ঘটনা তুমি জানো, সে কোথায় ছিল, তার ভেলোসিটি কেমন, তুমি সব জানো, কিন্তু ফাইনালি সে কোথায় থাকবে তুমি এটা বলতেই পারছো না। তার মানে তার মেকানিক্স তুমি ডিসকাস করতে পারছো না নিউটনস ল দিয়ে। তার মানে ক্লাসিক্যাল মেকানিক্স সেসব জায়গায় অ্যাপ্লাই করা যাবে না, সেসব জায়গায় অ্যাপ্লাই করা যাচ্ছে না। কোন কোন ক্ষেত্রে যাচ্ছে না? লোকে দেখেছিল যেগুলো খুব ছোট ছোট জিনিস, অর্থাৎ যেগুলো মাইক্রোস্কোপিক, যেমন ইলেকট্রন, প্রোটন, অ্যাটমিক পার্টিকেল, সাব অ্যাটমিক পার্টিকেল, চোখে দেখা যায় না যেগুলো, তাদের জন্য অ্যাপ্লাই করতে গিয়ে নিউটনস ল দেখা গেল পুরোপুরি ফেল করছে। এক্সপেরিমেন্টের সঙ্গে থিওরির কোনো রকম কোনো মিল নেই। মানে একটা ইলেকট্রন আজকে এখন বাজে 11:30, সে ইসলামপুরে বসে আছে, তার ইনিশিয়াল পজিশন, ইনিশিয়াল ভেলোসিটিও তুই মনে কর জানিস, 12টার সময় তাই তোর বলা উচিত সে কোথায় থাকবে। করোনা নেই মনে কর, ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে রাস্তায়, ঠিক আছে, ও ঘরে নেই, ও স্টে অ্যাট হোম করছে না, তাহলে নিউটন বলছে সে কোথায় থাকবে বলতে পারো, কিন্তু দেখা যাচ্ছে না। আমি যখন 12টা বাজলো দেখলাম আমি যা হিসাব করেছিলাম সেখানে সে থাকছে না, সে অন্য কোথাও বসে আছে। তাই জন্য লোকে বললো যে এইসব মাইক্রোস্কোপিক সিস্টেমের জন্য নিউটনস ল বা ক্লাসিক্যাল মেকানিক্স কে তুমি আর ইউজ করতে পারো না। নিউটন ল অ্যাপ্লাই করা মানে হ্যামিল্টন, জ্যাকোবি, লাগরাঞ্জ সবকিছুকে অ্যাপ্লাই করা, একটাকে অ্যাপ্লাই করা যাবে না। সো ইউ নিড এ নিউ কাইন্ড অফ মেকানিক্স, নিউ মেকানিক্স ইউ নিড, মানে এ নিউ স্টাডি অফ মোশন ইউ নিড, তার জন্য ফর মাইক্রোস্কোপিক পার্টিকেলস। আর এই মেকানিক্সটারই নাম দেয়া হলো কি? কোয়ান্টাম মেকানিক্স। যা বললাম এই 8 ঘন্টা জুড়ে গল্প গুজব, বোঝা গেল? পৃথিবীতে কখনো যদি আমেরিকাতে যাও, মঙ্গল গ্রহতেও যাও, কেউ যদি জিজ্ঞেস করে কেন কোয়ান্টাম মেকানিক্স পড়তে যাচ্ছি, একদম এই গল্পটা বলে দেবে গিয়ে, এতক্ষণ যা বললাম, ঠিক আছে? আচ্ছা, আমার আর হাতে দেখতে পাচ্ছি এখানে 5 মিনিট টাইম আছে, আমি কি আরেকটা ক্লাস নেব? হ্যাঁ, তাহলে তোমরা একটু ব্রেক নাও, 10 মিনিট ব্রেক নাও, ঠিক আছে? 10-12 মিনিট ব্রেক নাও, মোবাইল চার্জে দাও, নেটটা একটু 10 মিনিট পরে অন করো না হয়, তাহলে শেষ হয়ে যাবে আস্তে আস্তে। আমি এখন এন্ড করছি। যা বললাম একটু ঠান্ডা মাথায় ভাবো, এগুলো কিন্তু না নোট, এগুলো কোনো বই পাবে না এই কথাবার্তাগুলো যা বলছি, কোনো বই। আমিও মানে শিখেছি, আমি কোয়ান্টাম মেকানিক্স পড়েছি হচ্ছে 8 থেকে 10 জন স্যারের কাছে, নট এ ম্যাটার অফ জোক, মানে গর্ববোধ হয় এটুকুন বলতে, সত্যি কথা বলবো, 8 থেকে 10 জন বিখ্যাত স্যারের কাছে পড়েছি। তাই আজকে যে কথাগুলো বলতে পারছি, সেই 8 থেকে 10 জন সেই লোকগুলোর কথাগুলোই বলছি কিন্তু। আর এগুলো কোনো বইয়ে, একটা বইয়ে লেখা নেই। এরকম 10 থেকে 15খানা বইও আমার কাছে আছে, সব বই তো পুরোপুরি পড়া যায় না, কিন্তু প্রত্যেকটা স্যার কোনো না কোনো সময় যা যা কথা বলেছিল সেগুলোই আমি বলছি আজকে। তাহলে মন দিয়ে ভালো করে জিনিসগুলোকে অ্যাবজর্ব করো, আর টুকটুক করে খাতায় পয়েন্ট ওয়াইজ লিখে নাও। কি বললাম বোঝা যাচ্ছে? ঠিক আছে, 15 মিনিট টাইম নাও, রেস্ট নিয়ে নাও একটু, আমি ঠিক জানিয়ে দেবো। আমি এন্ড করছি তাহলে, ওকে।